আজ ম্যানিলায় এমন একটি মিটিং হয়েছে যেটা বাইরে থেকে দেখলে খুবই নর্মাল বলেই মনে হবে, একটা নর্মাল ডিপ্লোম্যাটিক মিটিং মনে হবে। একদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দুজনে বসেছেন, করমর্দন করেছেন, ক্যামেরার সামনে স্বাভাবিক ডিপ্লোম্যাটিক এক্সপ্রেশন দিয়েছেন, কিন্তু সেই বন্ধ দরজার ভেতরে ভারত যে বার্তাটি দিয়েছে তার অর্থ অত্যন্ত পরিষ্কার। চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হলে শুধু সীমান্তে শান্তির কথা বললে হবে না, শুধু মিষ্টি ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট দিলেও হবে না। চীনকে ভারতের জন্য নিজের বাজার খুলতে হবে, বাণিজ্যের ভয়াবহ ভারসাম্যহীনতা কমাতে হবে এবং গ্লোবাল সাপ্লাই চেইনকে চাপ দেওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে। আজ 22শে জুলাই 2026 ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ানের আঞ্চলিক বৈঠকের পাশে জয়শঙ্কর সরাসরি ওয়াং ইকে বলেছেন, ভারত ও চীনের সম্পর্কের কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা এখন সমাধান করা প্রয়োজন। প্রথম সমস্যা ফেয়ার মার্কেট অ্যাক্সেস, দ্বিতীয় সমস্যা ট্রেড ব্যালেন্স, তৃতীয় এবং সম্ভবত সবথেকে সেন্সিটিভ সমস্যা সাপ্লাই চেইন এবং প্রেডিক্টেবিলিটি। অর্থাৎ ভারত চীনের সামনে একেবারে পরিষ্কার ভাষায় বলছে, আপনি যদি ভারতের বিশাল বাজার থেকে ব্যবসা করেন তবে ভারতীয় কোম্পানিকেও চীনের বাজারে ন্যায্য সুযোগ দিতে হবে। আপনি যদি ভারতে বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করেন তাহলে ভারতের পণ্য প্রবেশের পথে অদৃশ্য দেওয়াল তুলে রাখা যাবে না এবং কোনো রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেই ক্রিটিক্যাল কম্পোনেন্ট, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি, সোলার ইকুইপমেন্ট, ইলেকট্রনিক পার্টস বা রেয়ার আর্থ রিলেটেড সাপ্লাই হঠাৎ আটকে দিয়ে ভারতের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করা যাবে না। এখানে একটা বিষয় খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে, ভারত ও চীনের লড়াই এখন আর শুধুমাত্র লাদাখের পাহাড়ে কিন্তু সীমাবদ্ধ নেই। আগের লড়াই ছিল কোন সেনা কোথায় দাঁড়াবে, কোন পেট্রোল পয়েন্টে কে যাবে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে কোন এলাকায় ডিসএঙ্গেজমেন্ট হবে। কিন্তু নতুন লড়াই হচ্ছে ফ্যাক্টরি ফ্লোরে, নতুন লড়াই হচ্ছে সেমিকন্ডাক্টর প্যাকেজিং ইউনিটে, নতুন লড়াই হচ্ছে ইলেকট্রিক ভেহিকল ব্যাটারিতে, নতুন লড়াই হচ্ছে সোলার প্যানেল, ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, টেলিকম ইকুইপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি এবং ক্রিটিক্যাল মিনারেলের সাপ্লাই চেনে। এই কারণেই আজ জয়শঙ্করের মুখ থেকে প্রেডিক্টেবিলিটি অফ সাপ্লাই চেনস কথাটি বেরিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে একটি ছোট্ট বাক্যের ভেতরে অনেক বড় ওয়ার্নিং লুকিয়ে থাকতে পারে। ভারত মূলত বলছে চীনের সঙ্গে ব্যবসা করতে ভারতের আপত্তি নেই, কিন্তু ভারতের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যেন চীনের রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভরশীল না হয়ে পড়ে। কারণ গত কয়েক বছরে গোটা পৃথিবী দেখেছে সাপ্লাই চেন এখন আর শুধুমাত্র ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার নয়, সাপ্লাই চেন নিজেই একটি জিওপলিটিক্যাল উইপন। কোনো দেশ যদি একটি গুরুত্বপূর্ণ র মেটেরিয়াল, কম্পোনেন্ট বা টেকনোলজির ওপরে একচেটিয়া নিয়ন্ত্রণ তৈরি করতে পারে তাহলে যুদ্ধ না করেও অন্য দেশের ফ্যাক্টরি বন্ধ করে দিতে পারে। একটি গুলিও চালাতে হবে না, কোনো সীমান্ত অতিক্রম করতে হবে না, শুধু এক্সপোর্ট ক্লিয়ারেন্স স্লো করে দিন, কাস্টমস ইন্সপেকশন বাড়িয়ে দিন, লাইসেন্স আটকে দিন কিংবা ডোমেস্টিক রিকোয়ারমেন্টের অজুহাত দেখিয়ে শিপমেন্ট কমিয়ে দিন। কয়েক সপ্তাহের মধ্যে অন্য দেশের প্রোডাকশন লাইন ধীর হয়ে যাবে, দাম বাড়বে, ইনভেস্টর কনফিডেন্স কমবে এবং তারপর সেই দেশকে নেগোশিয়েবল টেবিলে দুর্বল অবস্থায় বসতে হবে। ভারত এই ঝুঁকিটি খুব স্পষ্টভাবে বুঝতে শুরু করেছে। 2025-2026 ফিনান্সিয়াল ইয়ারে ভারত চীন থেকে প্রায় 132 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। অর্থাৎ চীন ভারতের সবথেকে বড় ইম্পোর্ট সোর্সগুলির মধ্যে শুধু একটি নয়, বহু ক্রিটিক্যাল সেক্টরে ভারতের ওপর বসে থাকা একটা বিশাল সাপ্লাইয়ার। মোবাইল ফোন অ্যাসেম্বলি ভারতে হচ্ছে, কিন্তু তার বহু গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বিদেশ থেকে আসে। সোলার পাওয়ার প্ল্যান্ট ভারতে তৈরি হচ্ছে, কিন্তু সেল, ওয়েফার, মেশিনারি কিংবা আপস্ট্রিম ম্যাটেরিয়ালসের একটি বড় অংশে চাইনিজ ইকোসিস্টেমের প্রভাব রয়েছে। ইলেকট্রিক ভেহিকেল নিয়ে ভারত বড় স্বপ্ন দেখছে, কিন্তু ব্যাটারি কেমিস্ট্রি, ম্যাগনেট প্রসেসিং টেকনোলজি এবং ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্টে চীনের শক্তি অস্বীকার করা সম্ভব নয়। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ভারত বিশ্ব জুড়ে জেনারিক মেডিসিন সরবরাহ করে, কিন্তু বহু অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টসের সাপ্লাই চেন নিয়ে দীর্ঘদিন থেকেই কনসার্ন রয়েছে। এই পরিস্থিতিতে ভারতের সামনে দুটি পথ ছিল। প্রথম পথ চীনের কাছ থেকে সস্তা পণ্য কিনতে থাকা এবং শর্ট টার্ম কস্ট অ্যাডভান্টেজ উপভোগ করা। দ্বিতীয় পথ কিছু সময়ের জন্য বেশি খরচ মেনে নিয়ে ডোমেস্টিক ক্যাপাসিটি তৈরি করা, ট্রাস্টেড পার্টনার্স খোঁজা এবং ডিপেন্ডেন্সি কমানো। মোদী সরকার দ্বিতীয় পথটিকে এখন আরো দ্রুত এগিয়ে নিয়ে যেতে চাইছে। রিসেন্টলি ভারত প্রায় 51 বিলিয়ন ডলারের ক্রিটিক্যাল ইম্পোর্টসকে চিহ্নিত করেছে, যেগুলি ধাপে ধাপে দেশে উৎপাদনের চেষ্টা করা হবে। এই তালিকায় শুধু ডিফেন্স ইকুইপমেন্ট বা হাইটেক চিপ নেই, টেক্সটাইল মেশিনারি, ফুটওয়্যার, মোল্ড, ইভি কম্পোনেন্ট, সোলার প্রোডাক্টস এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইনপুটও রয়েছে। এখানেই আজকের জয়শঙ্কর আর ওয়াং ই বৈঠককে
ভারতের ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং পলিসি থেকে আলাদা করে দেখা যায় না। একদিকে ভারত চীনকে বলছে আপনার বাজার ভারতীয় পণ্যের জন্য খুলুন, অন্যদিকে ভারত নিজের শিল্প ক্ষেত্রকে বলছে এমন ব্যবস্থা তৈরি করুন যাতে আগামী দিনে চীন বাজার না খুললেও ভারত ভেঙে না পড়ে। এটি নেগোসিয়েশন বা প্রিপারেশন দুটি একই সঙ্গে চলছে। আর আজকের ম্যানিলা বৈঠকের আরেকটা বড় জিওপলিটিক্যাল লেয়ার রয়েছে। এই একই আসিয়ান গ্যাদারিংয়ে ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার কোয়াড পররাষ্ট্রমন্ত্রীরাও বৈঠক করেছেন। তারা ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক এবং আসিয়ান ইউনিটি ও সেন্ট্রালিটির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। কাগজে এটি খুব পরিচিত ডিপ্লোম্যাটিক ফ্রেজ, কিন্তু এর স্ট্র্যাটেজিক অর্থ অত্যন্ত গভীর। ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক বলার অর্থ হলো কোনো একটি শক্তিশালী দেশ সাউথ চায়না সি, গুরুত্বপূর্ণ শিপিং রুট অথবা রিজিওনাল ট্রেড করিডোরকে নিজের ব্যক্তিগত প্রভাব ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে পারবে না। কারণ সাউথ চায়না সি শুধু কয়েকটি দ্বীপ নিয়ে চীন ও ফিলিপাইনের বিরোধ নয়, এই জলপথ দিয়ে পৃথিবীর বিশাল অংশের কমার্শিয়াল শিপিং চলাচল করে। এনার্জি কার্গো যায়, ম্যানুফ্যাকচারার্ড গুডস যায়, র ম্যাটেরিয়ালস যায়, ইস্ট এশিয়া থেকে ইউরোপ এবং মিডল ইস্টের মধ্যে সাপ্লাই চেইন সংযুক্ত থাকে। সুতরাং সেখানে কোনো দেশের একতরফা নিয়ন্ত্রণ তৈরি হলে তার প্রভাব শুধু ফিলিপাইন বা ভিয়েতনামের ওপর পড়বে না, ভারতও প্রভাবিত হবে। ভারতের এক্সপোর্টস, এনার্জি ইম্পোর্টস, শিপিং, ইন্স্যুরেন্স, ফ্রেট কস্ট এবং ইন্দো প্যাসিফিক নেভাল স্ট্র্যাটেজি সবকিছুর ওপর প্রভাব পড়বে। গত কয়েকদিনে সাউথ চায়না সিতে চীন ও ফিলিপাইনের মধ্যে নতুন সংঘর্ষ তৈরি হয়েছে। দুই দেশ একে অপরের রাষ্ট্রদূতকে ডেকেছে। ফিলিপাইনের দাবি চাইনিজ কোস্ট গার্ডের সঙ্গে সংঘর্ষে তাদের একজন নাবিক আহত হয়েছেন। চীন পাল্টা ফিলিপাইনের কিছু সিকিউরিটি এলিমেন্টের বিরুদ্ধে ডেলিবারেট প্রভোকেশনের অভিযোগ করেছে এবং বলেছে বাইরের শক্তির স্বার্থে এই উত্তেজনা তৈরি করা হচ্ছে। এই বাইরের শক্তি বলতে বেজিং কাদের বোঝাচ্ছে তা আলাদা করে বুঝিয়ে বলার প্রয়োজন নেই। চীনের চোখে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং ক্রমশ ভারত, এই চারটি দেশ ইন্দো প্যাসিফিকে এমন একটি স্ট্র্যাটেজিক নেটওয়ার্ক তৈরি করছে যা চীনের অবাধ ডমিনেন্সকে সীমিত করতে পারে। চীন কোয়াডকে দীর্ঘদিন ধরে কোল্ড ওয়ার মেন্টালিটির ফল বলে সমালোচনা করে এসেছে। অন্যদিকে কোয়াড দেশগুলি বলে এটি মিলিটারি অ্যালায়েন্স নয়, এটি ম্যারিটাইম সিকিউরিটি, ডিজাস্টার রেসপন্স, টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার এবং রুলস বেসড রিজিওনাল অর্ডারের জন্য একটি পার্টনারশিপ। কিন্তু বাস্তব জগতে শব্দের থেকেও অবস্থান গুরুত্বপূর্ণ। একই দিনে জয়শঙ্কর একদিকে ওয়াং এর সঙ্গে বসে ট্রেড ইমব্যালেন্স এবং সাপ্লাই চেইন রিস্ক তুলছেন, অন্যদিকে মার্কো রুবিও, পেনি ওয়ং এবং জাপানের প্রতিনিধির সঙ্গে বসে ওপেন ইন্দো প্যাসিফিকের কথা বলছেন। এটি ভারতের মাল্টি অ্যালাইনমেন্ট পলিসির একটি একেবারে টেক্সট বুক এক্সাম্পল। ভারত চীনের সঙ্গে কথা বলা বন্ধ কিন্তু করছে না, কারণ দুই দেশের সীমান্ত রয়েছে, বিপুল বাণিজ্য রয়েছে এবং গ্লোবাল প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করার ক্ষেত্র রয়েছে। কিন্তু সেই সঙ্গে ভারত এখন পার্টনারশিপ শক্তিশালী করছে, যা প্রয়োজন হলে চাইনিজ প্রেসারের বিরুদ্ধে স্ট্র্যাটেজিক ব্যালেন্স তৈরি করতে পারে। ভারতের পদ্ধতি হচ্ছে দরজা বন্ধ নয়, কিন্তু চোখও বন্ধ নয়। কথা হবে, ব্যবসাও হবে, ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্টও হবে, কিন্তু ডিপেন্ডেন্স এমন জায়গায় নিয়ে যাওয়া হবে না যেখানে বেইজিং একটি সুইচ বন্ধ করলেই ভারতের ইন্ডাস্ট্রিয়াল অ্যাম্বিশন থেমে যাবে। এখন প্রশ্ন, চীন কি সত্যিই ভারতের জন্য নিজের বাজার খুলবে? এই জায়গাতেই সবথেকে বড় সমস্যা। চীনের বক্তব্য সাধারণত হলো যে ভারত ও চীন দুটি বৃহৎ ডেভেলপিং ইকোনমি, দুটি প্রাচীন সিভিলাইজেশন এবং তাদের প্রতিযোগিতার বদলে সহযোগিতা করা উচিত। শুনতে অসাধারণ, কিন্তু ভারতের আপত্তি বাস্তব মার্কেট অ্যাক্সেস নিয়ে। ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আইটি সেক্টর প্রোভাইডার, এগ্রিকালচারাল এক্সপোর্টার এবং বিভিন্ন ম্যানুফ্যাকচারার দীর্ঘদিন ধরেই চাইনিজ মার্কেটে রেগুলেটরি ব্যারিয়ার, অ্যাপ্রুভাল ডিলে এবং ওপেক সিস্টেমের অভিযোগ করে এসেছে। অন্যদিকে চাইনিজ ম্যানুফ্যাকচারার্ড গুডস ভারতীয় বাজারে বিপুল পরিমাণে প্রবেশ করে, ফলে দুই দেশের মোট ট্রেড যত বাড়ে ভারতের ডেফিসিটও তত বড় হয়ে ওঠে। অর্থাৎ ট্রেড ভলিউম বাড়া মানেই হেলদি ট্রেড রিলেশনশিপ নয়। দুই ব্যক্তির মধ্যে লেনদেন 10 গুণ বাড়লো, কিন্তু একজন শুধু কিনেই গেল আর অন্যজন শুধু বিক্রি করেই গেল, তাহলে সেই সম্পর্কের ভলিউম বড় হলেও ব্যালেন্স তৈরি হয় না। ভারত এখন একটি ইমব্যালেন্সকে শুধু অর্থনৈতিক সমস্যা হিসেবে দেখছে না, কারণ আপনি যে দেশের সঙ্গে সীমান্তে মিলিটারি টেনশনের ইতিহাস বহন করছেন, সেই একই দেশের ওপর যদি ইলেকট্রনিক্স, রিনিউয়েবল এনার্জি, ইন্ডাস্ট্রিয়াল ইনপুটস এবং ক্রিটিক্যাল কম্পোনেন্টের জন্য অতিরিক্ত নির্ভর করেন, তাহলে জিওপলিটিক্যাল ক্রাইসিসের সময় আপনার পলিসি ফ্রিডম সীমিত হয়ে যাবে। এখানেই আত্মনির্ভর ভারত বা ইম্পোর্ট সাবস্টিটিউশনের প্রকৃত স্ট্র্যাটেজিক অর্থ। এর মানে এই নয় যে ভারত আগামীকাল থেকেই সমস্ত চাইনিজ ইম্পোর্ট বন্ধ করে দেবে, সেটি বাস্তবসম্মতও নয় এবং অর্থনীতির জন্য ক্ষতিকরও হতে পারে। এর অর্থ হলো যে পণ্যগুলি ছাড়া ফ্যাক্টরি, পাওয়ার প্রজেক্ট,
এবং ডিফেন্স প্রোডাকশন অথবা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার থেমে যেতে পারে, সেখানে সিঙ্গেল কান্ট্রি ডিপেন্ডেন্স ধীরে ধীরে কমানো। কিছু জিনিস ভারতে তৈরি হবে, কিছু জিনিস দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান, জার্মানি কিংবা অন্য ট্রাস্টেড পার্টনারের থ্রু দিয়ে জয়েন্ট ভেঞ্চারে তৈরি হবে। কিছু ক্রিটিক্যাল মিনারেলের জন্য অস্ট্রেলিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে নতুন এগ্রিমেন্ট করা হবে, অর্থাৎ সাপ্লাই চেনকে একটি দেশের হাত থেকে বের করে একটি ডাইভার্সিফাইড নেটওয়ার্কে নিয়ে যাওয়া। কিন্তু এই পরিকল্পনা সহজ নয়। চাইনিজ ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম কয়েক দশক ধরে তৈরি হয়েছে, সেখানে শুধু শ্রমিক বা ফ্যাক্টরি নেই, সাপ্লাইয়ের নেটওয়ার্ক আছে, পোর্ট এফিসিয়েন্সি আছে, টুলিং ইকোসিস্টেম আছে, লার্জ স্কেল প্রোডাকশন এক্সপিরিয়েন্স আছে, ফাস্ট ডিসিশন মেকিং আছে। একটি কম্পোনেন্ট দরকার হলে কয়েকশো কিলোমিটারের মধ্যে তার র মেটেরিয়াল, মেশিনারি, প্যাকেজিং এবং লজিস্টিক্স পাওয়া যায়। ভারতকে সেই ইকোসিস্টেম তৈরি করতে হলে শুধু সাবসিডি ঘোষণা করলেই হবে না, ল্যান্ড, পাওয়ার, লজিস্টিক্স, স্কিল্ড লেবার, কাস্টমস, ট্যাক্সেশন, রিসার্চ এবং পলিসি স্টেবিলিটি সব ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে হবে। না হলে চাইনিজ ইম্পোর্ট কমানোর নামে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারারের ইনপুট কস্ট বেড়ে যাবে এবং শেষ পর্যন্ত কনজিউমারকেই বেশি দাম দিয়ে নিতে হবে। সুতরাং আজ জয়শঙ্করের বার্তার দুটি অংশ রয়েছে। প্রথম অংশ চীনের উদ্দেশ্যে, যেখানে ভারতকে শুধু বায়ার হিসেবে দেখবেন না, ভারতীয় কোম্পানিকে ন্যায্য মার্কেট অ্যাক্সেস দিন, ট্রেড ডেফিসিট কমানোর বাস্তব পদক্ষেপ নিন, সাপ্লাই চেনকে রাজনৈতিক লিভারেজ হিসেবে ব্যবহার করবেন না। দ্বিতীয় অংশ সম্ভবত ভারতের নিজের ইন্ডাস্ট্রির উদ্দেশ্যে। চীনের ওপর অভিযোগ করে বসে থাকলে হবে না, ভারতকে নিজের ম্যানুফ্যাকচারিং কম্পিটিটিভনেস বাড়াতে হবে, কারণ কোনো দেশ অন্য দেশের বাজারে সম্মান পায় শুধু ডিপ্লোম্যাটিক রিকোয়েস্ট দিয়ে নয়, পণ্য, টেকনোলজি, স্কেল এবং বার্গেনিং পাওয়ার দিয়েও পায়। এখন এই বৈঠকের পর কি হতে পারে? প্রথমত, ভারত ও চীন বিভিন্ন বাইল্যাটারাল মেকানিজমের মিটিং শিডিউল করে আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। জয়শঙ্করজি নিজেই বলেছেন, দুই দেশের মিউচুয়াল প্রায়োরিটিজ অনুযায়ী বিভিন্ন প্ল্যাটফর্ম ও মেকানিজমের বৈঠকের বিষয়ে সম্মতি প্রয়োজন। দ্বিতীয়ত, মার্কেট অ্যাক্সেস নিয়ে সেক্টর স্পেসিফিক নেগোসিয়েশন হতে পারে। ফার্মাসিউটিক্যাল, এগ্রিকালচারাল প্রোডাক্টস, আইটি সার্ভিসেস এবং সিলেক্টেড ম্যানুফ্যাকচারার গুডস দিয়ে ভারত আরও স্পষ্ট দাবি তুলতে পারে। তৃতীয়ত, বর্ডার সিচুয়েশন আপাতত শান্ত থাকলেও ট্রেড ও টেকনোলজি নতুন ফ্রিকশন পয়েন্ট হয়ে উঠতে পারে। চতুর্থত, ভারত ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং এবং ট্রাস্টেড সাপ্লাই চেন পার্টনারশিপে আরও দ্রুত বিনিয়োগ করতে পারে। পঞ্চমত, সাউথ চায়না সিতে নতুন সংঘর্ষ হলে কোঅর্ডিনেশন আরও দৃশ্যমান হতে পারে। তবে এখানে একটি আনসার্টেনিটি পরিষ্কার করে দেওয়া প্রয়োজন। আজকের বৈঠক থেকে কোনো নতুন ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়নি। চীন ভারতীয় পণ্যের জন্য তাৎক্ষণিকভাবে বাজার খুলে দেওয়ার ঘোষণাও করেনি। কোনো নতুন স্যাংশন, ট্যারিফ অথবা ইম্পোর্ট ব্যানও ঘোষণা করা হয়নি। আজকের নিশ্চিত ডেভেলপমেন্ট হলো ভারত সর্বোচ্চ ডিপ্লোম্যাটিক লেভেলে এই তিনটি সমস্যা সরাসরি তুলেছে এবং পাবলিক রেকর্ডে নিয়ে এসেছে। তাই এখনই চীন ভারতের সামনে আত্মসমর্পণ করেছে বলা সম্পূর্ণ ভুল হবে। আবার এটিকে রুটিন ডিপ্লোম্যাটিক মিটিং বলেও উড়িয়ে দেওয়া যাবে না, কারণ ডিপ্লোম্যাসিতে প্রকাশ্যে কোন বিষয়টি তোলা হচ্ছে সেটি ভবিষ্যৎ পলিসি ডিরেকশনের সিগন্যাল। আজ ভারত সিগন্যাল দিয়েছে সীমান্তের শান্তি প্রয়োজন, কিন্তু সেটাই যথেষ্ট নয়। নর্মাল রিলেশনশিপ চাইলে নর্মাল ট্রেড বিহেভিয়ারও প্রয়োজন। আগামী কয়েক মাসে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হবে বেইজিং কি শুধুই কোঅপারেশনের সুন্দর ভাষা ব্যবহার করবে, নাকি বাস্তবে ভারতীয় পণ্যের জন্য মার্কেট অ্যাক্সেস বাড়ানোর পদক্ষেপ নেবে। দ্বিতীয় নজর থাকছে ভারতের $51 বিলিয়ন ক্রিটিক্যাল ইম্পোর্ট রিপ্লেসমেন্ট প্ল্যান কাগজ থেকে ফ্যাক্টরি ফ্লোরে কত দ্রুত পৌঁছায়। তৃতীয় নজর থাকবে সাউথ চায়না সি এর দিকে, কারণ সেখানে একটি ভুল ক্যালকুলেশন শুধু চীন ও ফিলিপাইনের সংঘর্ষ তৈরি করবে না, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং গোটা ইন্দো প্যাসিফিক সিকিউরিটি আর্কিটেকচারকে টেনে নিয়ে আনতে পারে। এখন সেই পরিস্থিতিতে ভারতকে আরো কঠিন সিদ্ধান্ত নিতে হবে। জয়শঙ্কর আজ ওয়াং ইকে সেই কথাটাই ডিপ্লোম্যাটিক ভাষায় বুঝিয়ে দিয়েছেন। ভারত এখন চীনের সঙ্গে আর যুদ্ধ চায় না, কিন্তু ভারত এমন বন্ধুত্বও চায় না যেখানে লাভ থাকবে শুধু একদিকে এবং ঝুঁকি থাকবে পুরোপুরি ভারতের ঘাড়ে। এখন বল বেইজিং এর কোর্টে, চীন কি ভারতের উদ্বেগকে গুরুত্ব দিয়ে বাস্তব পরিবর্তন করবে নাকি কোঅপারেশনের কথা বলবে, কিন্তু বাজারের দরজাটি আগের মতোই আত খোলা রাখবে? উত্তর পাওয়া যাবে আগামী দিনের ট্রেড ডেটা, পলিসি ডিসিশন এবং সাপ্লাই চেনের বিহেভিয়ার্সে। কারণ কূটনীতির আসল সত্য প্রেস কনফারেন্সে নয়, তার আসল সত্য দেখা যায় কোন দেশের ফ্যাক্টরি চলছে, কার এক্সপোর্ট বাড়ছে এবং ক্রাইসিসের সময় কে কাকে থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।